প্রজাতন্ত্রের সকল কর্মচারীকে নির্দিষ্ট সময়ে অফিসে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন। অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এক ফেসবুক পোস্টে কথা জানান। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী রোববার সকাল ৯টা ৫ মিনিটে সচিবালয়ে নিজ দপ্তরে পৌঁছান। এদিকে বাংলাদেশ সৌদি আরব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন উচ্চতায় যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন দেশটির রাষ্ট্রদূত। বিস্তারিত প্রতিবেদনে। রবিবার প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯টা ৫-এ সচিবালয়ে নিজ দপ্তরে পৌঁছান। কয়েকদিনের মতো এদিনও গুলশান থেকে সংক্ষিপ্ত প্রোটোকল ব্যবহার করে যানজট আর সিগন্যাল মেনে অফিসে পৌঁছান। প্রধানমন্ত্রীর অফিস কার্যক্রম নিয়ে তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী সকাল ৯টা ৫-এ সচিবালয়ে পৌঁছান। এরপর দপ্তরে থাকা মন্ত্রী প্রতিমন্ত্রীদের খবর নেন। এ সময় সবাইকে যথাসময়ে অফিসে আসতে মৌখিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এরপর সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। এ সময় দুদেশের অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়সহ আলোচনা হয় হজ নিয়ে। পরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনাল বিষয়ে সভা অনুষ্ঠিত হয়। এ নিয়ে তৃতীয় দিনের মতো সচিবালয়ে অফিস করলেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর এই অফিস করায় সচিবালয়ে কর্মচাঞ্চল্য দেখা গেছে বলে জানায় প্রেস উইং। নুরনবী সরকার, ৭১, ঢাকা। যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শারমিন নীরা। নীরা, সচিবালয়ে আজ প্রধানমন্ত্রীর আর কি কর্মসূচি রয়েছে? মন্ত্রী প্রতিমন্ত্রীদের সাথে বৈঠকে কোন বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে জানাবেন। পরবর্তীতে বিমান ও পর্যটন বিষয় মন্ত্রণালয় যিনি প্রতিমন্ত্রী রয়েছেন তিনি কথা বলেছেন খুব সংক্ষিপ্তভাবে গণমাধ্যমের সাথে। তিনি যেটি বলেছেন যে থার্ড টার্মিনাল চালুর বিষয়ে প্রধানমন্ত্রীর এক ধরনের নির্দেশনা আছে, তবে কোনো টাইম ফ্রেম মন্ত্রী আসলে আমাদেরকে জানাননি। এর বাইরে তার আগে বিডার যিনি চেয়ারম্যান রয়েছেন তিনিও এই বৈঠকে উপস্থিত ছিলেন। তিনি বেরিয়ে যাচ্ছিলেন। তার কাছ থেকে ইনফর্মালি যেটি জানতে পেরেছি যে মোটামুটি থার্ড টার্মিনালের যে নির্মাণ কাজ সেটি শেষ। এখন আসলে অপারেশন কিভাবে হবে সেইটারই আসলে অপেক্ষা। তবে সেটা 6 মাস, 3 মাস নাকি 5 মাস লাগবে এমন কোনো টাইম ফ্রেম কেউই আসলে সুনির্দিষ্ট করে বলতে চাননি। তবে এটি আসলে স্পষ্ট যে এটি যেহেতু প্রয়োজন আসলে আন্তর্জাতিকভাবেও, সুতরাং প্রধানমন্ত্রী নির্দেশনা রয়েছে, আন্তরিকতা রয়েছে, খুব দ্রুততম সময়ে হয়তো থার্ড টার্মিনালটি চালু হবে। এর বাইরে আমাদের প্রতিবেদনে আমরা যেমনটা দেখছিলাম যে সকাল থেকে দুটো মিটিং তিনি করেছেন। এই মুহূর্তে আরেকটি বৈঠক চলছে, সেটি হচ্ছে স্থানীয় সরকার, স্বরাষ্ট্র, পাশাপাশি দুজন উপদেষ্টাও রয়েছেন আইনমন্ত্রী। এই বর্ষিয়ান 5 জন নেতার উপস্থিত রয়েছেন বৈঠকে। তবে কী ধরনের বৈঠক আসলে প্রধানমন্ত্রীর সাথে করছেন সেই বিষয়টি আমরা জানতে পারিনি। তবে আমরা অপেক্ষা করছি যে আইনমন্ত্রী বা সংশ্লিষ্ট যারা আছেন তারা হয়তো এ বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাতে পারবেন। একটু জানিয়ে রাখতে চাই, এবং আমরা প্রতিবেদনে দেখলামও যে তৃতীয় দিনের মতো মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে এসেছেন, এবং এটি কিন্তু এক ধরনের বার্তা কর্মকর্তা কর্মচারীদের জন্য যে নিয়ম ঠিক সময় আসতে হবে এবং জনগণের জন্য কাজ করতে হবে, এটা এক ধরনের বার্তা। তবে যেমনটা প্রেস সেক্রেটারি আমাদেরকে বলছিলেন যে তিনি হয়তো নিয়মিতই সচিবালয়ে আসবেন এবং নানা ধরনের বিষয়ে তৎপরতা, যেমনটা আমরা গত বৃহস্পতিবার দেখেছি যে ফ্যামিলি কার্ড নিয়ে একটি বৈঠক ছিল, এরকম বিএনপির যে নানা ধরনের এজেন্ডা রয়েছে বা নির্বাচনী ইশতেহার সেই জিনিসগুলি বাস্তবায়নের জন্য কাজ করবেন এবং যেটি জনগণের স্বার্থ সংশ্লিষ্ট, একেবারে জনগণ বান্ধব, সে বিষয়টি যেন হয়। আমরা আসলে রয়েছি যে পরবর্তীতে প্রেস সেক্রেটারি বা সংশ্লিষ্ট কোনো মন্ত্রীরা কথা বলেন কিনা, কিংবা আরও যে 3 জন মন্ত্রী এবং সরকারের 2 জন উপদেষ্টা রয়েছেন তারা আসলে বিস্তারিতভাবে কোনো কিছু জানান কিনা তাদের বৈঠক সংশ্লিষ্ট। কানিজ লাবণী, যুক্ত থাকার জন্য আপনি থাকুন সেখানে। নিশ্চয়ই আমরা সচিবালয়ের আরও তথ্য পরবর্তী সংবাদ সংযোগে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। নির্বাচনের দিন মামুনুল হকের নির্দেশে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা করা হয় বলে অভিযোগ করেছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। নির্বাচনী সহিংসতার শিকার বিএনপি নেতাকর্মীদের দেখতে সকালে বাংলাদেশ জাপান মৈত্রী হাসপাতালে গিয়ে তিনি এই অভিযোগটি করেন। ওই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ঢাকা 13 থেকে নির্বাচিত বিএনপির এই সংসদ সদস্য। এবং আমাদের নেতাকর্মীরা কোথাও কোনো অরাজকতা সৃষ্টি করে নাই, কিন্তু আমাদের প্রতিপক্ষ এবং যে ক্যান্ডিডেট ছিল সে নিজে
এক একটা কেন্দ্রে যে অরাজকতা তৈরি করতে চেষ্টা করেছে এবং আমার কয়েক শত নেতা কর্মীরা বিশালভাবে আহত হয়েছে। আমার একটা নেতা একটা কেন্দ্রে আমাদের প্রতিপক্ষ যে ছিল নির্বাচনে প্রধান প্রতিপক্ষ তাদের কর্মী বাহিনী এতটাই আহত করেছে যে উনি এখন মৃত্যুর সাথে লড়াই করছেন। সো এই যে মৃত্যুর সাথে লড়াই করছেন, এইটা আমরা কখনোই কোনো ধরনের আইনি বিচার ছাড়া ছেড়ে দিতাম না, এখনো ছেড়ে দেব না। রাষ্ট্র পুনর্গঠনের কঠিন পরীক্ষা বাংলাদেশের সামনে। অর্থনীতি, নিরাপত্তা, সুশাসন ও কর্মসংস্থান সৃষ্টি, এগুলোই নতুন সরকারের জন্য চ্যালেঞ্জ বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন, ভেঙে পড়া আইন শৃঙ্খলা ঠিক করতে পারলে অনেকটাই এগিয়ে যাবে সরকার। আর জুলাই সনদ বাস্তবায়নের ইস্যুও সরকারের জন্য রাজনৈতিক চ্যালেঞ্জ। শাহনাজ শারমিনের প্রতিবেদন। শপথ করিতেছি যে অন্তর্বর্তী সময় পেরিয়ে গণতান্ত্রিক সরকারের হাতে দেশ। বিশৃঙ্খল আর অস্থিতিশীল সময়ে চতুর্থবারের মতো ক্ষমতায় বিএনপি, সামনে বিশাল চ্যালেঞ্জ। জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা, আমাদের সকলের যান মালের নিরাপত্তা নিশ্চিত করা, কেউ যেন আমরা সকল নাগরিক যেন আমরা বোধ করি যে আমরা এই রাষ্ট্রে আমরা সমানভাবে নিরাপদ বোধ করছি, এবং সেই জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে সরকার, আমার মনে হয় নাম্বার 1 প্রায়োরিটি শুড বি। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল বৈষম্য মুক্ত বাংলাদেশ। ন্যায় বিচার ও প্রয়োজনীয় জিনিসপত্র সুলভে কিনতে চায় সাধারণ মানুষ। বিশ্লেষকরা বলছেন, সব ক্ষেত্রে তৈরি হওয়া সিন্ডিকেট ভাঙতে পারলেই সফল হবে সরকার। বেকারত্বের কারণেই কিন্তু চাকরি এবং কোটা এটা নিয়ে কিন্তু জুলাই আন্দোলন হয়েছে। তাহলে আপনার বেকারত্ব সমস্যা সমাধান করা, জিনিসপত্রের দাম কমিয়ে নিয়ে আসা, আমাদের আন্তর্জাতিক বাজারে আমাদেরকে রপ্তানি বাড়ানো, ইনভেস্টমেন্ট নিয়ে আসা, এই অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো ব্যাপক। কিন্তু আমি মনে করি যে বিএনপি এবং বিরোধী দল যারাই হোক তাদেরকে একসাথে এটা মোকাবেলা করতে না পারলে, কারণ আমরা এমন একটা আন্তর্জাতিক ব্যবস্থায় এখন আছি যেখানে আপনার প্রতিদিন আপনার একটা অনিশ্চয়তা তৈরি হচ্ছে। এই সরকার যে সকলের সরকার, যেটি ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে, নেতার পক্ষ থেকে বলা হচ্ছে, কাছে গিয়ে ট্রির দিকে তাকানোর যে চর্চা, সেটা আমি আশা করবো যে নতুন সরকার করবে। অর্থাৎ মানুষের পরিচয়, অবস্থান নির্বিশেষে সকল নাগরিকের, সকল মানুষের, নারী পুরুষের সমান অধিকার, ধর্মীয় জাতিগত সংখ্যালঘু সকল মানুষের সমান অধিকার, আদিবাসীদের সমান অধিকার, লৈঙ্গিক বৈচিত্র্যের মানুষের সমান অধিকার, প্রতিবন্ধী মানুষের সমান অধিকার, সকল প্রান্তিক জনগোষ্ঠীর সমান অধিকার। এই বিষয়গুলো এমন না যে সকলের আয় একরকম হবে, কিন্তু সকলের সমান অধিকারের বিষয়টা। অন্যদিকে রাজনৈতিকভাবে জুলাই সনদ নিয়ে কি করে বিএনপি, তার দিকেও নজর থাকবে বিরোধী দল থেকে রাজনৈতিক বিশ্লেষকদের। তাদের সিনিয়র নেতারাও, জ্যেষ্ঠ নেতৃবৃন্দ এর প্রতি সমর্থন দিয়েছেন। তো আমি আশা করি আইনগত প্রশ্ন তোলাই যেতে পারে, জটিলতা সৃষ্টি করা যেতে পারে। আবারও আমার মনে হয় জটিলতার সৃষ্টি না করে এটার ব্যাপারে যেভাবে জুলাই জাতীয় সনদে আছে সেইভাবেই এটা বাস্তবায়িত হওয়াটাই সমীচীন হবে বলে আমি মনে করি। আর এছাড়াও রাজনৈতিক দিক থেকে যে জুলাই জাতীয় সনদ এখানে গৃহীত হয়েছে, আর প্রতিবেশী ভারতের সাথে কি সম্পর্ক তৈরি করে সরকার, তাও দেখতে চায় অনেকে। শাহনাজ শারমিন, ৭১, ঢাকা। সরকারের ১০০ দিনের কর্মপরিকল্পনায় আর্থিক খাত সংস্কার এবং পুনর্গঠনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলেন, অনেক চ্যালেঞ্জ আছে, কিন্তু সুশাসন নিশ্চিত করে নতুন সরকারকে সুযোগগুলো কাজে লাগাতে হবে। সেই সাথে বেসরকারি খাতে বিনিয়োগকে চাঙা করা এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির কথাও বলেন তারা। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে বছরের শুরুর দিকেই নতুন সরকার নির্বাচনী ফলসহ প্রধানমন্ত্রী হিসেবে চমকের পর চমক দেখাচ্ছেন তারেক রহমান। বিশ্বস্তার সহিত পালন করিব। কিন্তু মাথার উপর তার ঝুলছে ২৩ লাখ কোটি টাকা ঋণের বোঝা। খেলাপি ঋণের স্থিতিও প্রায় ৬.৫ লাখ কোটি টাকা, যা বিতরণ করা মোট ঋণের ৩৫.৭৩%। মূল্যস্ফীতিও ৮% উপর এখন। এম আকাশ বললেন, বিএনপি ইচ্ছেমতো সংবিধান সংশোধন করতে পারবে, কারণ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে তারা। বিশিষ্ট অর্থনীতিবিদ আরও বললেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে পাওয়া ঝুলে থাকা প্রকল্পগুলোর মীমাংসা করতে হবে সবার আগে। শুধু নিরঙ্কুশ না, আমি বলবো পার্লামেন্টে 2/3 বেশি সিট পেয়েছে। সুতরাং বিএনপির ইচ্ছামতো সংবিধান সংশোধন, অর্ডিন্যান্স
অনুমোদন, সনদ অনুমোদন বা অনুমোদন সব রকম সুযোগ বিএনপির আছে। অনেকগুলো মেগা প্রজেক্ট এবং অনেকগুলো চুক্তি অন্তর্বর্তীকালীন সরকার করেছিল এবং সমালোচনার মুখোমুখি হয়েছিল। পার্লামেন্টে যখন আলোচনা হবে তখন ওই বন্দর চুক্তি সহ সব রকম বিদেশি চুক্তি যদি পুনরায় বিএনপি খুলে একটা ট্রান্সপারেন্ট ওয়েতে সিদ্ধান্ত নেয় তাহলে এটা বিএনপির জন্য মঙ্গলকর হবে। সিপিডি সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, আগের সরকার যেসব ইতিবাচক সংস্কার হাতে নিয়েছিল সেগুলোকে সামনের দিকে এগিয়ে নিতে নতুন সরকারকে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে। অনেক ইতিবাচক অর্থনৈতিক সংস্কার হাতে নেওয়া হয়েছে, সেটা ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে আমাদের রাজস্ব ব্যবস্থাপনা থেকে শুরু করে শেয়ার মার্কেট থেকে শুরু করে বাজার ব্যবস্থাপনা থেকে শুরু করে সব ক্ষেত্রেই এগুলোকে তাদের ওন করে সামনের দিকে নিয়ে যাওয়া, এটা আমার মনে হয় যে এটা একটা বড় ধরনের তাদের রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে। এই বিশেষজ্ঞ বললেন, ব্যাংক খাতে গ্রাহকের আস্থা ফেরাতে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে বিএনপি সরকারকে, সেই সাথে সুশাসনও নিশ্চিত করা জরুরি। সুশাসন সকল ক্ষেত্রে রেস্টোর করতে হবে, কিন্তু খালি টপ লেভেলে করলাম তাহলে হবে না। তারপর প্রেশার ফ্রম দ্য মিনিস্ট্রি লেন্ডিংয়ের ব্যাপারে এটা একদম মিনিমাম লেভেলে থাকতে হবে। তারা বলে দেবে কোন সেক্টরে কী ধরনের লেন্ডিং করা হবে সেটা বলতে পারে তারা, কিন্তু কাকে দিবে না দিবে এটা কিন্তু ব্যাংকের উপরে ট্রান্সফার করতে হবে। এগুলি হলো মেইন টার্গেট আমি বলবো প্রথমের দিকে আসতে গেলে। তারপরেও আছে অন্যান্য অনেক জিনিস আছে, আইন শৃঙ্খলার ব্যাপার আছে, কর্পোরেট গভর্নেন্সের পাশাপাশি সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সেক্টর। পানিশমেন্টটা দিতে হবে, আইনের যে ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যাচ্ছে সে আইনের ফাঁক ফোকরগুলি বন্ধ করতে হবে, নাহলে কিন্তু হবে না। বাংলাদেশ ব্যাংকে স্বায়ত্তশাসন দেওয়ার পক্ষেও মত দেন সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ। স্বায়ত্তশাসন কিন্তু সেন্ট্রাল ব্যাংকের একটা ম্যান্ডেটরি রিকোয়ারমেন্টস, নাহলে কিন্তু এই রেগুলেটরি অথরিটি সেটা না থাকলে কাজ করতে পারে না। অনুপথিকারী তরুণ, ৭১, ঢাকা। কৃষকদের কাছে বেশি দামে সার বিক্রি করলে সেই ডিলারের লাইসেন্স বাতিলের ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সভায় কথা বলেন তিনি আরও বলেন, কৃষক বাঁচাতে সারের দাম যেমন নিয়ন্ত্রণে রাখতে হবে, পাশাপাশি ধরলা নদী থেকে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন বন্ধ করতে হবে। তিনি সরকারি কর্মচারীদের আগামী ১৮০ দিনের মধ্যে সব সমস্যা দূর করার নির্দেশ দেন। সভায় সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান ও রকুনউদ্দিন বাবুল বক্তৃতা দেন। সেখানে অগ্রাধিকার ভিত্তিতে জাতীয়ভাবে বলা হচ্ছে যে ফ্যামিলি কার্ড আমরা ঈদের আগে, এখন যেহেতু রমজান মাস চলমান, 3টি বিষয় আমরা সর্বাধিক গুরুত্ব দিচ্ছি। সেটি হলো আইন শৃঙ্খলা, বিদ্যুৎ নিবিড়িচ্ছন্ন থাকতে হবে, 13টি সামাজিক অপরাধের বিরুদ্ধে আমি সবাইকে আহ্বান করব। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এই মামলায় প্রথম সাক্ষ্য দিয়েছেন একজন জুলাই আহত। রোববার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এই সাক্ষ্য নেয়। এর আগে ১০ ফেব্রুয়ারি এই মামলার সূচনা বক্তব্য উপস্থাপনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হয়েছিল। মোট ২৮ জন এই মামলায় তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন। এদিকে ট্রাইব্যুনাল ২-এ হাসানুল হক ইনুর সাফাই সাক্ষীকে জেরা করবেন প্রসিকিউশন। এছাড়া যাত্রাবাড়িতে ইমাম হোসেন তাইম হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান সহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। এছাড়া রাজধানীর জাহাজবাড়িতে জঙ্গি সাজিয়ে ৯ জনকে হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ ৬ পলাতক আসামিকে আত্মসমর্পণ করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। রাজধানীর উত্তরায় গৃহকর্মীর ছদ্মবেশে বৃদ্ধ দম্পতিকে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে অচেতন করে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির ঘটনায় বিলকিস নামের একজনকে গ্রেফতার করেছে পিবিআই। দুপুরে ব্রিফিংয়ে সংস্থার এক কর্মকর্তা জানান, অতিরিক্ত চেতনানাশক প্রয়োগের ফলে গৃহকর্ত্রীর
মৃত্যু হয় এবং গৃহকর্তা গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হন। অভিযুক্ত গৃহকর্মীর আসল নাম বিলকিস বেগম হলেও মমতাজ কোহিনুর বিভিন্ন ছদ্মনামে কাজে ঢুকে চুরি করাই তার উদ্দেশ্য বলে জানায় পিবিআই। তার বিরুদ্ধে এ ধরনের একাধিক মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি বলেছেন যে পানির সাথে সে এই ট্যাবলেট গলিয়ে 10টা ট্যাবলেট গলিয়ে সে এগুলাকে গৃহকর্ত্রী এবং তার হাজবেন্ডকে খাইয়েছে। এখন পর্যন্ত তদন্তে যতটুকু পেয়েছি সেটা চুরি ছিল তার উদ্দেশ্য এবং সে হ্যাবিচুয়াল। অতীতেও তার 5টা মামলা রয়েছে, যেহেতু বোঝা যাচ্ছে যে আরও ঘটনা সে ঘটিয়েছে। সব জায়গায় তো মানুষ মামলা করে না সব ঘটনায়, ঠিক আছে, ঘটনা সে আরও আগেও ঘটিয়েছে। আমরা বুঝতে পারছি যেহেতু তার পুরাতন 5টা মামলা আমরা পেয়েছি। রাজধানীর আদাবরে একটি এমব্রয়ডারি কারখানায় ছিনতাই ও প্রকাশ্যে হামলায় অন্তত 3 শ্রমিক আহত হয়েছেন। এর মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার প্রতিবাদে রাতে থানার সামনে বিক্ষোভ করেন কারখানার শ্রমিকরা। এদিকে ছিনতাইয়ের ঘটনায় জড়িত 3 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। দর্শক, বিস্তারিত মামুন হোসাইনের প্রতিবেদনে। সিসিটিভি ফুটেজে দেখা যায় শনিবার রাত 9:15টার দিকে রাজধানীর আদাবরের একটি এমব্রয়ডারি কারখানায় ঢোকে অস্ত্রধারী সন্ত্রাসীরা। এ সময় শ্রমিকদের বেতন খাতের টাকা ছিনতাইয়ের চেষ্টা করে তারা। বাধা দেওয়ায় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় শ্রমিকদের ওপর। এতে বেশ কয়েকজন শ্রমিক গুরুতর আহত হন। প্রতিবাদে রাত 10টার দিকে আদাবর থানার সামনে বিক্ষোভ করেন কারখানার শ্রমিকরা। আমরা যখন বেতনের সময় আসে, বেতনের টাকাটা দিই একটা ওয়ার্কারের হাতে, তখন ওরা যখন রাস্তায় বের হয় তাদের কাছ থেকে টাকা এবং মোবাইল ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারীরা। আমরা থানার মধ্যে সবাই আসছি, থানা আমাদের বড় ভাইরা গেছেন, আমাদের এমব্রয়ডারি অ্যাসোসিয়েশনের সভাপতি গেছেন, উনি থানাতে জিডি করবেন এবং কি ওদের মাধ্যমে যাদেরকে চিনি এবং কি নাম দেওয়া হয়েছে ওনারা কথা বলবেন ইনশাল্লাহ। আমরা চাই একটা সুষ্ঠু সুন্দর তদন্তের মাধ্যমে এদের আইনের আওতা আনা হোক। থানা বলছে আমরা সন্ত্রাসমুক্ত আদালত এলাকা চাই, আমরা শান্তিতে বসে করতে নিরাপদে ব্যবসা করতে চাই। আমাদের এটাই আমরা থানার কাছে অভিযোগ করছি যে আমরা নিরাপদে শান্তিতে আমরা যাতে ব্যবসা বাণিজ্য খাইতে পারি। এ ঘটনায় আসামি রাসেল, মারুফ ও হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার জানান, কিশোর গ্যাং ও চাঁদাবাজদের দমনে টহল জোরদার করা হয়েছে। মেসেজ ওটাই যে ব্যবসায়ীরা যে কোনো ইনসিডেন্ট আমাদেরকে সাথে সাথে জানাবে। প্রত্যেক এলাকায় প্রত্যেক বিটে আমাদের মোবাইল পেট্রোল থাকে এবং ফুড পেট্রোল আছে। তো যে কোনো ইনসিডেন্ট ঘটার সাথে সাথে আমাদেরকে জানালে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবো। আর ভিজিবল পুলিশিং বাড়ানো হচ্ছে, তাতে করে আশা করছি এই ধরনের ইনসিডেন্ট সামনে আর হবে না। ঈদকে সামনে রেখে এ টহল ও নজরদারি আরও বাড়ানো হবে বলে জানান তিনি। মামুন হুসাইন, 71, ঢাকা। রোজায় নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে ট্রাকে কম দামে পণ্য বিক্রি শুরু করেছে মেঘনা গ্রুপ। নারায়ণগঞ্জের চাষারা থেকে শুরু হয়েছে এই কার্যক্রম। পরে ঢাকায়ও কয়েকটি পয়েন্টে এই বিক্রি কার্যক্রম শুরু হয়। কর্মকর্তারা জানিয়েছেন, চাল, তেল, ডাল, চিনি সহ 18টি ফ্রেশ পণ্য রয়েছে এই তালিকায়। পুরো রোজার মাস জুড়ে রোজায় নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে ট্রাকে কম দামে পণ্য বিক্রি শুরু করেছে মেঘনা গ্রুপ। নারায়ণগঞ্জের চাষারা থেকে শুরু হয়েছে এই কার্যক্রম। পরে ঢাকায়ও কয়েকটি পয়েন্টে এই বিক্রি কার্যক্রম শুরু হয়। কর্মকর্তারা জানিয়েছেন, চাল, তেল, ডাল, চিনি সহ 18টি ফ্রেশ পণ্য রয়েছে এই তালিকায়। পুরো রোজার মাস জুড়ে চলবে এই কার্যক্রম। নারায়ণগঞ্জ থেকে হাবিবুর রহমানের তথ্য ছবিতে দেখুন প্রতিবেদন। রোজার মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার যখন ঊর্ধ্বমুখী, তখন সাধারণ ভোক্তাদের জন্য স্বস্তির খবর দিয়েছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রি। প্রতিষ্ঠানটির জনপ্রিয় ব্র্যান্ড ফ্রেশের বিভিন্ন নিত্যপণ্য কম দামে বিক্রি শুরু হয়েছে। রবিবার সকালে নারায়ণগঞ্জের চাষারায় এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। মেঘনা গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে, রোজার মাস জুড়ে কৃত্রিম সংকট ও অতিরিক্ত মূল্যবৃদ্ধি ঠেকাতে উৎপাদন ও সরবরাহ কার্যক্রম বাড়ানো হয়েছে। পাশাপাশি সরকার নির্ধারিত মূল্যে তালিকা কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। কিনলাম ফ্রেশ চিনি 40 গুঁড়া 1 কেজি, তারপর ফ্রেশ রিভার চিনি 1 কেজি এবং আপনাও চলে 1 কেজি। 5 টাকা, 10 টাকা, সর্বোচ্চ 15 টাকা, 20 টাকা করে কম রাখছে। এটাও মনে করেন সাধারণ জনতার জন্য অনেক কিছু। এটা ভালো, যদি এরকম হয় তাহলে আরো ভালো হবে।
সবাই কিনতে পারবো একটু কমে। ক্রেতারা জানান ট্রাকে করে তাদের সামনে আসা এই পণ্যের তালিকায় 18টি জরুরি পণ্য রয়েছে। এখানে তো একটু ন্যায্য মূল্যে একটু কমে পাওয়া যাবে এই আশায় কিনা। এই যে দুধ কিনলাম আপনার হাফ কেজি দুধ ফ্রেশের, হ্যাঁ বাজার থেকে তো একটু কমই, বাজারের দামের চাইতে এখানে তুলনামূলকভাবে মিনিমাম 20% কম মিনিমাম। আর মেঘনা কর্তৃপক্ষ জানিয়েছে ব্যবসায়িক লাভের চেয়ে রমজানে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোকেই তারা গুরুত্ব দিচ্ছেন। এম যে প্রতি বছরের মতো এই বছরও ওই সেম প্রোগ্রামটা নিয়ে নিছি, যাতে মানুষের এই রোজার দিনে কষ্টটা লাঘব হয়। এই জন্য স্বল্প মূল্যে আমরা নিজেদের সাবসিডি দিয়ে হলেও মানুষের উপকারের জন্য এগিয়ে এসেছি। জেলা প্রশাসক রায়হান কবির বলেন, রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে জেলা প্রশাসন নিয়মিত তদারকি করছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের প্রচেষ্টাকে সহায়তা করতে এই ভর্তুকি মূল্যে ট্রাক সেল কার্যক্রম চালু করলো মেঘনা গ্রুপ। কেউ যাতে বাজার মজুতদারি যাতে না করতে পারে এবং কৃত্রিম সংকট যাতে কেউ সৃষ্টি না করতে পারে, এই জন্য আমাদের তদারকি অব্যাহত আছে। পাশাপাশি আমাদের এই ন্যায্য মূল্য দোকানগুলোকে আমরা প্রমোট করছি। সবকিছু মিলিয়ে আমরা আশা করি যে জনগণের জন্য একটু স্বস্তিদায়ক যাতে আমরা এই রমজানটা দিতে পারি। গ্রুপের পক্ষ থেকে আরও জানানো হয়, ঢাকাসহ আরও কয়েকটি পয়েন্টে এই কার্যক্রম চালু হবে, চলবে গোটা রোজার মাস জুড়ে। শাকিলা সিথি, ৭১। পণ্যের দাম নিয়ন্ত্রণ, ভোক্তা অধিকার সংরক্ষণ, বাজার ব্যবস্থাপনা এবং আইনের শাসন নিশ্চিতে ৫ দফা দাবি দিয়েছে কনজিউমার্স অ্যাসোসিয়েশনস অফ বাংলাদেশ ক্যাব। রমজানের নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ সংক্রান্ত সরকারের আদেশ অমান্য করায় চকবাজারে মেসার্স দেওয়ান ট্রেডার্সকে জরিমানা সহ সিন্ডিকেটের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেয়ার দাবিও জানিয়েছেন সংগঠনটির নেতারা। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলনে তারা এসব দাবি জানান। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল গত 18 ফেব্রুয়ারি চকবাজারে অভিযান চালান। 10 দিনের ব্যবধানে ছোলার দাম কেজিতে 5 টাকা বৃদ্ধি ও পণ্য ক্রয় বিক্রয়ের বৈধ কাগজপত্র না পাওয়ায় মৌলভীবাজারের মেসার্স দেওয়ান ট্রেডার্স প্রতিষ্ঠানটিকে জরিমানা করেন তিনি। এ সময় মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী ভুট্টো অন্য ব্যবসায়ীদের জড়ো করে জরিমানা দিতে বাধা এবং মার্কেট বন্ধের হুমকি দেন। এ ঘটনায় জড়িত ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বাজার নিয়ন্ত্রণে সরকারকে আরও কঠোর হওয়ার দাবি জানিয়েছেন ক্যাব নেতারা। ভোক্তা অধিকার সংরক্ষণ যখন আইন প্রয়োগ করতে গেল তখন কি ঘটলো? আইনের ব্যত্যয় ঘটিয়ে বরঞ্চ উল্টা ভোগ তৈরির প্রচেষ্টা নেওয়া হলো। আমি এই ঘটনার তীব্র নিন্দা করি। আমরা যারা ক্যাবের পক্ষ হয়ে অথবা অন্যান্য সিভিল সোসাইটির পক্ষ থেকে সরকারকে সমর্থন জানিয়ে যাচ্ছি, আমরা স্বনির্বন্ধভাবে অনুরোধ করব, আপনারা এই সমস্ত ভোক্তা সাহেবদেরকে আর প্রশ্রয় দিবেন না। ম্যাক্সিমাম রিটেল প্রাইস বা সর্বোচ্চ খুচরা মূল্য এক ধরনের মরীচিকা, যার মাধ্যমে এই দেশের মানুষকে সবচেয়ে বেশি শোষণ করা হচ্ছে। আজকে থেকে আমরা আন্দোলনের ডাক দিতে চাই, এখন থেকে মার্কআপ প্রাইস ঘোষণা করতে হবে। আমরা যুদ্ধ করে যুদ্ধ জয়লাভ করছি, আর মোহাম্মদের লোক যুদ্ধ করা খুব একটা কঠিন না। উনি ব্যবসা করে, উনি সৎভাবে ব্যবসা করবে, আমরা ওনাকে এনকারেজ করি। ভারতীয় কিংবা পাকিস্তানি শাড়ি, থ্রি পিস ও পাঞ্জাবির বড় উৎস পুরান ঢাকার ইসলামপুর। এসব পোশাক তৈরি হচ্ছে স্থানীয়ভাবে, বিক্রি হচ্ছে তুলনামূলক কম দরে। কেননা এবার পোশাকের আমদানি কমেছে 20%। ব্যবসায়ীদের হিসেবে এবার রোজার ঈদে কেবল ইসলামপুরেই প্রায় 12,000 কোটি টাকার পোশাক বাণিজ্যের সম্ভাবনা রয়েছে। আরও জানাচ্ছেন রাকিব হোসেন। পুরান ঢাকার ইসলামপুর দেশের বৃহৎ ও প্রাচীন পাইকারি কাপড়ের বাজার। প্রায় সব ধরনের থ্রি পিস, শাড়ি, লুঙ্গি, শার্ট, প্যান্ট ও পাঞ্জাবির কাপড় সারা দেশে সরবরাহ হচ্ছে এখান থেকেই। রোজার ঈদ সামনে রেখে যেখানে ব্যস্ততা বেড়েছে কয়েক গুণ, এবার তুলনামূলক কম দরে মিলছে সব ধরনের পোশাক, ফলে বেড়েছে বিক্রি। এরই মধ্যে একাধিক চালানে পোশাক সংগ্রহ করেছেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ক্ষুদ্র ব্যবসায়ীদের অনেকে। অলরেডি ম্যাক্সিমাম মাল শেষ হয়ে গেছে, এখন যা যাচ্ছে রিপিট যাচ্ছে। 50-60 হাজার টাকা মাল নিছি। আজকে ঈদের কালেকশন ভালো আসছে, তো এই জন্য একটু বেশি মাল নিতে হবে। প্রায় 3-4 বছর ধরে এখান থেকে নিচ্ছি। ড্রেসগুলো খুবই ভালো এবং দামও খুবই রিজনেবল। আমার এখানে 5টা আইটেম আছে, 5টা আইটেমে মোটামুটি প্রত্যেকটা কাপড়ই 2 টাকা, 5 টাকা, 10 টাকা করে গজে কম এবার।
আর মাশাআল্লাহ গত বছরের তুলনায় এবছর সেলও ভালো। বরাবরই ঈদে পাকিস্তান, ভারত কিংবা চাইনিজ পোশাকের বিশেষ চাহিদা থাকে, যা পুঁজি করে ব্যবসা জমিয়েছেন অনেকেই। তবে বছর ব্যবধানে এসবের আমদানি নেমেছে 20%, ফলে বাড়তি যোগান দিতে হচ্ছে স্থানীয় উদ্যোক্তাদের। আহসান মঞ্জিল সুপার মার্কেটে সেই বাস্তবতা স্পষ্ট। যেটা ইন্ডিয়ান আসে ওটা ইন্ডিয়ান থেকে আসে আনকমপ্লিট, আমাদের এখানে কমপ্লিট হয়। আর যেটা আপনার যে বাংলাদেশে তৈরি, এটা বাংলাদেশে এমব্রয়ডারি কারখানায় কাজ হয়, আমাদের এখানে কমপ্লিট হয়। কিছু পাকিস্তানি ইন্সপায়ার্ড, কিছু ইন্ডিয়ান ইন্সপায়ার্ড, কিছু পাশাপাশি দেখা যায় বাংলাদেশি এ টু জেড একটা ধামাকা কালেকশন, যেগুলো ইউনিক কালেকশন, সেগুলো তৈরি করি। যেমন সাপোজ বলা যায়, সাপোজ এই যে একটা প্রোডাক্ট আমরা তৈরি করতে যা লাগে এ টু জেড নিজস্ব তৈরি করি, ঠিক আছে। তার মধ্যে দেখেন আমাদের কালার যে গ্যারান্টি, এটা আমরা প্রুভ করে দিই বিএসটি এর মাধ্যমে। আমাদের এখানে 250 টাকা থেকে শুরু করে 2500 টাকা পিস পর্যন্ত লুঙ্গি আছে, আর শাড়ি 350 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত। ব্যবসায়ীদের হিসাবে দৈনিক গড়ে 400 কোটি টাকার পোশাক বিক্রি হচ্ছে ইসলামপুরে। সে হিসেবে এবার ঈদের বাণিজ্য 12,000 কোটি টাকা ছাড়িয়ে যাবার সম্ভাবনা রয়েছে। ইসলামপুর তো হোলসেল ব্যবসা পাকিস্তান পিরিয়ড থেকে 3 পিস, তারপরে আমাদের শার্টের কাপড়, প্যান্টের কাপড়, যেগুলো ম্যাক্সিমামই আমাদের লোকাল আর কি। হ্যাঁ, কিছু ইম্পোর্ট হয়। ইম্পোর্টটা কতটুকু হয়? খুব আমার মনে হয় যে 20% ইম্পোর্ট হতে পারে। এখন বাংলাদেশের কাপড় চিনা বড় মুশকিল, এটা কি পাকিস্তান না ইন্ডিয়া? এমনকি ইন্ডিয়া এবং পাকিস্তান থেকে ভালো কাপড় আমাদের এখানে তৈরি হচ্ছে। যারা ক্রেতা তাদেরকেও দরদাম করা উচিত, সচেতন হওয়া উচিত, যে না আমি তো এটা দেখলাম ইসলামপুরে এত টাকা, আপনি কেন এত টাকা নেবেন? ইসলামপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির সদস্য 4000 হলেও এই বাজারে ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা 10,000-এর আশপাশে। রাকিব হোসেন, 71, ঢাকা। বাংলাদেশিরা ছড়িয়ে আছে ইউরোপ, আমেরিকা আর মধ্যপ্রাচ্যে। এসব দেশের ভাষা না জানার কারণে কাঙ্ক্ষিত রোজগার এবং শ্রমবাজারে অবস্থান বেশ নড়বড়ে। এবার এসব দেশের ভাষা মাধ্যমিক স্তর থেকেই চালু করবে সরকার। শিক্ষা প্রতিমন্ত্রী জানান, শুরুতে চালু করা হবে শহরের স্কুলগুলোতে, পরে ছড়িয়ে দেয়া হবে গ্রামাঞ্চলে। একজন বিশেষজ্ঞ বলছেন, শিক্ষকের অভাবই এই কর্মসূচি বাস্তবায়নে মূল চ্যালেঞ্জ। শাহরিয়ার ইমতিয়াজের প্রতিবেদন। বাংলাদেশের বৈদেশিক আয়ের অন্যতম উৎস প্রবাসীদের উপার্জন। মধ্যপ্রাচ্য আর ইংরেজি ভাষাভাষী দেশগুলোতেই বেশি যান বাংলাদেশিরা, যেখানে শুরু থেকেই ভাষা না জানার কারণে চ্যালেঞ্জে পড়েন তারা। অন্যদিকে ইউরোপের কিছু দেশে জার্মান কিংবা ফ্রেঞ্চ ভাষারও প্রচলন রয়েছে। আর এশিয়ায় কোরিয়ান, জাপানিজ কিংবা চীনের মান্ডারিন জানা থাকলে জীবিকার নতুন উপায় পাওয়া যায়। দক্ষ শ্রমিকের চাকুরি কিংবা উচ্চশিক্ষা অর্জনে যা খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী তৃতীয় ভাষা শিক্ষা নিয়ে পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী জানান, শুরুতেই শহরের স্কুলগুলোতে এটি চালু করতে চান। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভাষাগুলো এখন গ্লোবালি চলে, সেগুলো নিয়ে পাইলটিং হবে, টেস্টিং হবে। সো আমাদের আলটিমেট গোলগুলো, আমরা আশাবাদী আমাদের টার্ম যে 5 বছর আছে এর ভেতর আমরা আলটিমেট গোলগুলো মোটামুটি পৌঁছতে সক্ষম হবে। তবে কালকে পৌঁছে যাব এটা না, পর্যায়ক্রমে করা হবে। সরকারের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। দূতাবাসের কর্মকর্তাদের সাথে নিয়ে অস্থায়ী শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হযরত আলী খান। এ সময় শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া করেন তারা। রাষ্ট্রদূত হযরত আলী খান বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগের কারণেই বাংলা ভাষা বিশ্বে মর্যাদার আসনে পৌঁছাতে পেরেছে। এবং আজকে আপনারা যারা কমিটি নেতৃবৃন্দ, বিশিষ্ট নেতৃবৃন্দ এবং আমার দূতাবাসের কর্মকর্তারা এসেছেন, আমি খুবই আনন্দিত যে আমাদের দূতাবাসের কর্মকর্তারা আজকে একটি অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করতে সক্ষম হয়েছে। এ সময় প্রবাসীদের মাতৃভাষার চর্চা বাড়ানো এবং নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা ও সংস্কৃতি পৌঁছে দেওয়ার আহ্বান জানান এই রাষ্ট্রদূত। অরিসুল ইসলাম, 71। দর্শক, সচিবালয়ে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এটা আমরা এই সমস্ত বিষয়ে কঠোর ব্যবস্থা নেব। আর পুলিশের টপ লেভেল পর্যন্ত পরিবর্তন আসতে পারে, সেটা কি শীঘ্রই আসবে নাকি আরো দেরি হবে? না, কিছু পরিবর্তন তো আসবে, একটু সময় দিলে। দর্শক, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ কথা বলছিলেন, আমরা যুক্ত ছিলাম তার বক্তব্যে। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।